রাজনীতিতে আওয়ামী লীগ কি খুব দ্রুতই ফিরে আসছে? এই প্রশ্নটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু সে আশাটা কত দ্রুত হবে এটি হলো আলোচনা। যদিও এটা শুনলে এনসিপি হয়তো খুব মন খারাপ করবে, জামাতও মন খারাপ করতে পারে, কারণ তারা তো চাচ্ছে যে আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে কখনোই না আসুক। আমার মনে আছে একবার একটা টক শোতে আমি গিয়েছিলাম, সেখানে আমার সঙ্গে এনসিপির একজন নেতা বসেছিল এবং তার মূল আমার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে আমি এবং আমাদের মতো কিছু লোক নাকি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি। তো আমি কেবল তখন বলেছিলাম, ভাই দেখেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, আওয়ামী লীগের মধ্যে একটা বড় দলকে আমার কেন প্রাসঙ্গিক করে তুলতে হবে, এবং সেই ক্ষমতা এবং সেই যোগ্যতা তো আমার নেই। আওয়ামী লীগ রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সব সময়ই প্রাসঙ্গিক, মানে যখন আপনি বলছেন তখনও প্রাসঙ্গিক এবং আগামীতে আরো প্রাসঙ্গিক হবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ ছোটখাটো কোনো দল তো না রে ভাই। আওয়ামী লীগের সঙ্গে এনসিপির লোকজন বলতেছে, কিন্তু তাদের নিজেদের প্রাসঙ্গিকতা নিয়ে হয়তো আগামীতে 5-10 বছর পরে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা দল, এটা যদি ক্ষয়িষ্ণু হয়, যদি ক্ষয়ে যেতে থাকে, তাও কয়েক দশক লাগবে, এটাই রিয়েলিটি। তো এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে গায়ের জোরে, আওয়ামী লীগের যারা দায়িত্ব ছিলেন, শেখ হাসিনা সহ অন্য যারা দায়িত্ব ছিলেন, তারা অনেক অপকর্ম করেছেন, অনেক অন্যায় করেছেন, জাতির প্রতি অনেক অত্যাচার করেছেন বলে আমি বলবো, এবং আওয়ামী লীগের ক্ষতিও তারা অনেক করেছেন। আওয়ামী লীগের যদি কোনো ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি কেউ করে থাকে, তাহলে শেখ হাসিনার সঙ্গে যে নেতৃবৃন্দ ছিলেন তারাই করেছেন। এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যেও ক্ষোভ আছে, তারাও হয়তো এদেরকে, এই নেতৃত্বকে অপছন্দ করে। কিন্তু তার মানে আওয়ামী লীগ দল হিসাবেই নিশ্চিহ্ন হয়ে যাবে এবং কখনোই এই দেশের রাজনীতিতে আসতে পারবে না, প্রাসঙ্গিক হবে না, এরকম যদি কেউ ভাবে, সে ভেবে মনে মনে আনন্দ পেতে পারে, এছাড়া এর থেকে আর কোনো লাভ হবে না। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, তা আওয়ামী লীগ কি শিগগিরই ফিরে আসছে এটা মনে হচ্ছে, এবং একাধিক মিডিয়া লিখেছে যে ঈদের পরে হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে। আমার ধারণা আওয়ামী লীগের ফেরাটা অবশ্যম্ভাবী, অবধারিত, এটা ফিরবেই তারা। কারণ এদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা বিলম্বিত হতে পারত, আরো অনেক বিলম্বিত হতে পারত, যদি ডক্টর ইউনূস কিছু মূর্খের মতো কিছু আচরণ না করতেন। এবং সেই মূর্খের মতো আচরণগুলির প্রধান আচরণটা হলো যে আওয়ামী লীগের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, গ্রামাঞ্চলে আওয়ামী লীগের নেতা, ছোটখাটো আওয়ামী লীগের সমর্থকদের উপর মব পরিচালিত করা, এবং সবশেষ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করে দেওয়া। এই প্রত্যেকটা কাজ করার মাধ্যমে তাদের মেধা তাদেরকে বলেছে যে আমরা লাভ করছি, বাস্তবতা হলো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আওয়ামী লীগ আরও বেশি জনপ্রিয় হয়েছে। এই দেশের মানুষের একটা স্বাভাবিক, একটা সাধারণ মনস্তত্ত্ব আছে। সেই মনস্তত্ত্বটা হলো তারা সবসময় অত্যাচারিতের পক্ষে কাজ করে। তাদের চিন্তা, তাদের ভালোবাসা, তাদের সহানুভূতি সবসময় যে মার খায় তার প্রতি থাকে। হয়তো সে মুখের উপর প্রতিবাদ করতে পারে না, কিন্তু মনে মনে ভাবে, আহা, এই লোকটাকে কেন মারছে এরা, এটা ভাবে। যে জিনিসটা নেপালে হয়েছিল, আমি সেটাই বলেছিলাম যে একটা রাজনৈতিক দলকে যদি প্রত্যাখ্যান করতে হয়, সেই প্রত্যাখ্যানের দায়িত্বটা দিতে হবে জনগণকে। জনগণ ঠিক করবে তারা কাকে চায়, কাকে চায় না। যেটা নেপালে হয়েছে, নেপালে যারা এতদিন ক্ষমতায় ছিল, এই কমিউনিস্ট বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, মাওবাদীরা বলেন, অথবা নেপালি কংগ্রেস বলেন, তাদের সবার ভরাডুবি হয়েছে। একেবারে নতুন একটা দল তারা কিন্তু উঠে এসেছে। তাদেরকে ভরাডুবি কে করিয়েছে? সরকার না। সরকার একদিনের জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করে নাই। তারা সবাই প্রচারণা চালিয়েছে তাদের মতো করে। আর এই জেনজি সাপোর্টেড যে পার্টি, তারা করেছে তাদের মতো করে। জনগণ পরিবর্তনটা চেয়েছে, জনগণ তাদের অপকর্মের জন্য তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই সুযোগটা আমাদের দেশে জনগণকে দেওয়া উচিত ছিল। সেই সুযোগটা না দিয়ে ডক্টর ইউনূসের সরকার যারা আছেন এবং তাদের সঙ্গে যারা তরুণ যারা ছিলেন, তার সঙ্গে জামাত, এই লোকগুলি একটা স্থূল বুদ্ধির পরিচয় দিয়ে আওয়ামী লীগকে গায়ের জোরে কার্যক্রম স্থগিত করেছে।
লাভ কি হয়েছে? লাভ হবে না। আগামীতে আওয়ামী লীগ ফিরে আসবে কি হবে সেটাও বলি। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু হবে। স্থানীয় সরকার নির্বাচন কি এবার দলীয় প্রতীকে হবে? আগে কি হতো? আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা পদে, মানে মেয়র পদ অথবা চেয়ারম্যান পদ, এই পদটাকে তারা দলীয়ভাবে করতো, মানে প্রতীক থাকতো, দলীয় প্রতীক থাকতো। আমি মনে করি এটা ভুল, এবং এই ভুলের খেসারত কিন্তু আওয়ামী লীগ দিয়েছে। এটা আওয়ামী লীগই প্রবর্তন করেছিল, আওয়ামী লীগ এই ভুলের খেসারত দিয়েছে। আর কাউন্সিলর, মেম্বার অথবা কমিশনার যারা আছে তাদের নির্বাচনটা হয় নির্দলীয়ভাবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা সমস্ত মেয়র, মানে পৌরসভার মেয়র এবং কাউন্সিলর এবং কমিশনার এবং সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর সব পদগুলোকে বাতিল করে দিয়েছে। এটা আমি মনে করি একটা অন্যায় করেছে। যাই হোক, তারা করেছে। করার পর তারপর তারা সেগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। এই প্রশাসক কারা ছিল? বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তারা ছিল। এর বিপরীতে এই সরকার দায়িত্ব নিয়ে প্রথমে যে কাজটা করেছে, সেই প্রশাসকগুলিকে সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ করেছে। এরা কাকে করেছে? বিএনপি পন্থী লোকজনকে করেছে। বিএনপির দলের নেতাদেরকে এই সিটি কর্পোরেশনে, এর মধ্যে দেশের 12টা সিটি কর্পোরেশনের মধ্যে 11টাতে তারা তাদের দলের লোককে মেয়র হিসেবে নিয়োগ দিয়েছে। আর আরেকটা সিটি কর্পোরেশন, যেটা নাকি চিটাং সিটি কর্পোরেশন, সেখানে আদালতের আদেশের মাধ্যমে তাদের যে লোকটা মেয়র হিসেবে আছেন উনিও তাদের দলের লোকই আছেন, বিএনপি করতেন উনি এক সময়। তো তার মানে সবগুলো সিটি কর্পোরেশন বিএনপি কিন্তু একভাবে দলীয়ভাবে দখল করেছে। আমার বিবেচনায় ঠিক হয়নি। তারা হয়তো ভেবেছে আমি দখল করলাম, তারপরে 6 মাস 1 বছর পরে আমি নির্বাচন দিব, আমি গুছিয়ে নেই। এই যে গোছানোটা আছে না, এই গোছানোটা আপনাদের জন্য বুমেরাং হবে। আমি এটা কালকেও বলেছি, আজকে আবারও বলি, বুমেরাং হবে। আমি আজকে আবার দেখলাম দেশের 42টা জেলা পরিষদে তারা প্রশাসক নিয়োগ করেছে, এবং বলা ভালো এগুলোতেও সব দলীয় লোক কিন্তু তাদের দলের লোকজনকে নিয়োগ করেছে। এবং যারা এমপি ইলেকশনে হেরেছে তাদেরকে এনে জেলা পরিষদের প্রশাসক বানিয়েছে। আমি মনে করি এগুলো বুমেরাং হবে। তারপরে বিএনপি তাদের মতো করে করবে, এবং এটা ফেরানোর জন্য শেষ পর্যন্ত নির্বাচনে কারচুপি করবে কিনা আমি জানি না, তবে সে আশঙ্কা আমি কিন্তু দেখতে পাচ্ছি। যদি সেরকম কিছু হয় তার পরিণতিও বিএনপিকেই ভোগ করতে হবে। আমি জানি না কী হবে। যাই হোক, আমরা অপেক্ষা করি। আমরা আশা করব যারা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারা ওখানে যে ভালো ভালো কাজ করবেন, এবং ভালো কাজ করার মাধ্যমে জনগণ তাদের প্রতি আকৃষ্ট হবে, জনগণ তাদেরকে ভালোবাসবে, এবং সেই ভালোবাসা জনিত কারণে তারা অনেক ভোটের ব্যবধানে জিতে আসবে। বিএনপির এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা হোক, এটা ভালো খারাপ না, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। একজন তো জিতলেই হলো, আমরা একজন ভালো লোককে চাই। কিন্তু দেখা যাবে কি, যদি এগুলো দলীয় প্রতীকে না হয় তাহলে কিন্তু আপনি এখানে আওয়ামী লীগকে পাবেন। আওয়ামী লীগ হয়তো প্রথমে মেয়র পদে খুব ভালো করবে না, দিতেও চাইবে না, তারা হয়তো ওই পদে যাবেও না। যদি নির্দলীয় হয় তারা নির্দলীয়ভাবে তাদের দলের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে তারা কমিশনার অথবা কাউন্সিলর অথবা মেম্বার পদে তারা মনোনয়ন দেবে, এবং তাদের মধ্যে অনেকেই পাশ করে আসবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এখন বলবেন আমার এই কথার ভিত্তি কি? আমি ভিত্তিগুলি বলি। দেখেন, সারা দেশে এই যে আইনজীবীরা আছে না, আইনজীবীদের একটা সমিতি আছে, আইনজীবী সমিতি। দেশে 74টা আইনজীবী সমিতি আছে সারা দেশে, বিভিন্ন জেলায়, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এরকম জায়গা আছে। এগুলোতে এরই মধ্যে নির্বাচন শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের পতনের পর প্রায় 14টা আইনজীবী সমিতি কিন্তু নির্বাচন হয়েছে। প্রথম দিকে ভালো করেনি, এখন কিন্তু ধীরে ধীরে আওয়ামী লীগের লোকজন এই নির্বাচনগুলিতে ভালো করতেছে। আমি দু একটা উদাহরণ দিয়ে বলি। গত 28শে ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। সেখানে 17টা পদের মধ্যে 7টাতে জিতেছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। 17টার মধ্যে 7টা। তারা সভাপতি সেক্রেটারিতে জিতে নাই, ওগুলোতে বিএনপি এবং জামাত জিতেছে। কিন্তু অন্যান্য পদের মধ্যে 17টার মধ্যে 7টাই জিতছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সমর্থিত লোক যারা। এর আগে 18 তারিখে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি যে নির্বাচন হয়েছে, সেখানেও আওয়ামী প্যানেলের, মানে আওয়ামী প্যানেল ঠিক না, আওয়ামী সমর্থিত প্যানেল থেকে 9টা পদে জয়ী হয়েছে। তার আগে 26শে জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনেও
মানে সভাপতি সহ 10টি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। তাহলে এটা খুব স্বাভাবিক। এছাড়া আপনার লক্ষ্মীপুরেও এরকম জেলা আইনজীবী সমিতিতে 8টা পদ পেয়েছে তারা, চাঁপাইনবাবগঞ্জেও 6টা পদ তারা পেয়েছে। কিন্তু তো এইভাবে কিন্তু চলতে থাকবে আগামীতে, এই ধারাটা অব্যাহত থাকবে। এবং এরই ধারাবাহিকতায় আগামী মে মাসের মাঝামাঝি 13-14 তারিখে মে মাসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হবে। আপনারা দেখবেন সেখানেও আওয়ামী সমর্থিত আইনজীবীদের একটা বড় অংশ পাশ করে আসবে। এমনকি এটাও বলা যায় সভাপতি সেক্রেটারি পদে হয়তো বা আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না, কিন্তু যারাই প্রার্থী থাকবে তাদেরকে জেতার জন্য আওয়ামী লীগের সমর্থিত যারা আইনজীবী আছে তাদের সমর্থন নিতে হতে পারে। এতে অবাক হওয়ার কিছু নাই, কিন্তু নাই এই কারণে কি, আপনি জাতীয় নির্বাচনটাই দেখেন না কেন, এই জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছিল না, কিন্তু যারা জিতেছেন তারা কিন্তু আওয়ামী ভোটেই জিতেছেন, তারা প্রচুর আওয়ামী লীগের প্রচুর ভোট পেয়েছেন। প্রিয় দর্শক, খুবই স্পর্শকাতর একটি সংবাদ নিঃসন্দেহে আপনাদের চোখে, অনেকের চোখে এর মধ্যে পড়েছে। সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের সময় যেসব পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে হত্যার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ 42 জনের বিরুদ্ধে যে আবেদন করা হয়েছিল মামলার জন্য, সেটি আদালত খারিজ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই মামলাটি শুনানির আগেই খারিজ করে দিলেন? কেন মামলাটি গ্রহণ করা হলো না? তার মানে কি এখনো সেই অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস সরকারের মতন এখনো বর্তমান সরকারের গ্রিন সিগন্যালে সবকিছু হচ্ছে? মামলা কেন গ্রহণ করা হলো না? জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই কারণে? পরিষ্কার করতে হবে তো। তার চেয়েও বড় কথা হচ্ছে, এই যে মামলাটির আবেদন খারিজ করে দেওয়া হলো, এর মধ্য দিয়ে কি এটি প্রমাণ হয় না আসলে 5 আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে তার জন্য আসলে এই অভ্যুত্থানকারীরাই দায়ী? অহেতুক আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, আওয়ামী লীগের উপর সব ধরনের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। যদি এই প্রশ্ন করি, আমরা কি কোনো ভুল কিছু বলবো? ভুল কিছু বলা হবে? বরং এই হত্যাকাণ্ডগুলোর বিচারের আগেই প্রমাণিত হয় যে আসলে আওয়ামী লীগ এইসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, বা আওয়ামী লীগ সরকারের সময় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, সেটি প্রমাণ হয় না। কেন মামলা গ্রহণ করা হবে না? দুর্বলতা কোথায়? খুবই স্পষ্ট, আমরা জানি দুর্বলতাগুলো কোথায়। আবেদনটি করেছিলেন যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেনের ছোট ভাই জালাল হোসেন। আসামি করা হয়েছে সেখানে কাদেরকে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তো করা হয়েছে, এই সাথে বর্তমান সংসদ সদস্য এনসিপির অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উমামা ফাতেমা, আরিফ সোহেল সহ মোট 42 জনকে। এদের মধ্যে হাসিব আল ইসলাম, তিনি তো আত্মস্বীকৃত অপরাধী। তিনি নিজের মুখে স্বীকার করেছেন গণমাধ্যমের সামনে, টেলিভিশন টকশোতে, যে কিভাবে তারা বিটিভি ভবন কিংবা মেট্রো রেলে আগুন ধরিয়ে দিয়েছিল, এবং আত্মস্বীকৃত খুনি পুলিশ হত্যাকারী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছেন গণমাধ্যমের সামনে, সেটিও আমরা জানি। কিন্তু এই যে মামলার আবেদনটি একেবারে খারিজ করে দেওয়া হলো, এটি একটি নতুন ডাইমেনশন। আমরা বলতেই পারি তার মানে সবকিছু ষড়যন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, যা কিছু ঘটেছে সব দায় চাপিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের উপরে। অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্টকে ঘিরে যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, বিভিন্ন দিনে বিভিন্ন সময় মোট 44 জন পুলিশ সদস্যের তালিকা প্রকাশ করেছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা নিহত হয়েছেন। এই 44 জন, আমরা জানি এর চেয়ে বেশি, অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
তারপরে ধরে নিলাম সরকারের বক্তব্য অনুযায়ী 44 জন, তার মধ্যে 12 জনই নিহত হয়েছিলেন যাত্রাবাড়ি থানা এলাকায়। মামলার আবেদনের অভিযোগে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে যে আন্দোলনের শেষ দিন 5 আগস্ট বিকেল 5:30টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থানার সামনে অন্তত 7 থেকে 8টি গাড়ি পুড়িয়ে মালামাল লুট করে হামলা ও ভাঙচুর করে যাত্রাবাড়ি থানা নিজেদের নিয়ন্ত্রণে নেন। এক পর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আসিফ মাহমুদ এবং তার সহকারীদের সহযোগিতায় ওসি আবুল হোসেন সহ 12 জনকে কুপিয়ে হত্যা করা হয়। দিন, ক্ষণ, তারিখ, ঘটনাস্থল, ঘটনা বর্ণনা সব সুস্পষ্টভাবে রয়েছে এবং পুলিশ সদস্য হত্যা কিংবা থানা লুট বা থানা পুড়িয়ে দেওয়া এসবের আত্মস্বীকৃত খুনি একজন আমরা দেখলাম যে রংপুরের একজন বৈষম্যবিরোধী ছাত্র নেতার স্বীকারোক্তি থানায় বসে, এগুলো তো কোনোটা মিথ্যা নয়। এবং পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে এর মধ্যে সরকারের 2 জন মন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থিত হয়েছে। প্রথমে আমরা শুনতে পেলাম নানানভাবে বিভিন্নভাবে খবর ছড়ালো যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে পুলিশ হত্যার বিচারও হবে, কেন হবে না। এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বললেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে, অর্থাৎ পুলিশ হত্যার বিচার হবে। পরবর্তী তার কথা পরিপ্রেক্ষিতে আবার সালাউদ্দিন সাহেব বললেন যে আমি এমন কথা কোথায় বললাম। এবং এসব কথার পরিপ্রেক্ষিতে জামাত এবং এনসিপির পক্ষ থেকে তাদের যে অগ্নিমূর্তি ধারণ করার যে পরিস্থিতি সেটি আমরা দেখেছি। তারা কৈফিয়ত চাইছিল, জবাবদিহিতা চাইছিল, কেন পুলিশ হত্যার বিচার করা হবে। বাস্তবতা হচ্ছে কি ঘটেছে আস্তে আস্তে সবকিছু স্পষ্ট হচ্ছে। আরো মজাদার স্টেটমেন্ট দিয়েছে একটি এনসিপির মুখপাত্র, এনসিপির আহ্বায়ক এবং বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলছেন মামলা কিংবা ভয় ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে অর্থাৎ এনসিপির নেতৃত্বকে দমন করতে এই অপশক্তি অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। গতানুগতিক বক্তব্য, খুব স্বাভাবিক কথা। তিনি বলছেন যে আমরা মনে করি এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদী বিরোধী সংগ্রাম ও সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। তাদের বিরুদ্ধে কেউ ট্রু শব্দটি উচ্চারণ করলে সেটি হবে জুলাই চেতনার প্রতি আঘাত। তাদের বিরুদ্ধে কেউ সত্য কাহন উচ্চারণ করলে সেটি হবে জুলাই বিপ্লবের যে আদর্শ তার বিরোধিতা। আচ্ছা, এখানে বিপ্লব এলো থেকে সেই পুরনো প্রশ্ন আবারও করতে হয়, বিপ্লবের সংজ্ঞাটা আসলে কি? এটি তো স্রেফ ছিল একটি সরকার পতনের আন্দোলন। কোটা বিরোধী এগুলো সব পুরনো কথা, বাজে কথা। এগুলো ছিল সব উপলক্ষ, আন্দোলনের প্লট নির্মাণ করার একটি বিষয়। নতুন করে কিছু বলার নেই, যেগুলোর মাধ্যমে আমরা নিজেরাও, আমি নিজেও প্রতারণার শিকার হয়েছিলাম। বাস্তবতা এটি স্বীকার করতে কোনো সমস্যা নেই। ঠিক সাধারণ মানুষকে প্রতারিত করে তারা রাজপথে নামিয়েছিল এবং